শুভ সন্ধ্যা। আমন্ত্রণ চ্যানেল এস এর বিশেষ আয়োজন গার্লস পাওয়ার অনুষ্ঠানের আজকের পর্বে, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবেজ। আমি বাবরি ইসলাম তুলি আপনাদের সাথে আছি। আজকে পুরোটা অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো এবং অনেক মজাদার আড্ডা হবে, অনেক শিক্ষণীয় বিষয়ও কিন্তু আজকে উঠে আসবে। তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জাকিয়া শিশির, সমাজকর্মী, জেসমিন আহমেদ, সভাপতি বকুলতলা ফাউন্ডেশন, এবং আমাদের অনুষ্ঠানের কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন আরও একজন চমৎকার নারী গেস্ট, শর্মী শারমিন আপু, যিনি একজন উদ্যোক্তা। আমরা তাদের সাথে কথা বলবো, তাদের জীবন সম্পর্কে জানবো, তাদের কাজ সম্পর্কে জানবো এবং কিভাবে এই গার্লসরা পাওয়ারফুল হয়েছেন সেই গল্পগুলো শুনবো। অডিয়েন্সদের জন্য চমৎকার কিছু তথ্য দিয়ে দিতে চাই শুরুতেই। আমাদের স্টুডিওতে যে গেস্টরা আছেন তারা কিন্তু কুইজের উত্তর দিবেন, গেম শোয়ের পার্ট হবেন এবং সেই উত্তরগুলোর মধ্য থেকে আমরা আমাদের যে গেস্টরা আছে তাদের মধ্যে আজকে উইনার নির্বাচন করব এবং সেই উইনার কিন্তু পাবেন পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে চমৎকার গিফট হ্যাম্পার। এবং আমাদের অডিয়েন্সদেরকেও কিন্তু আমরা একেবারেই আশাহত করব না। আমাদের অডিয়েন্সরাও কুইজের উত্তর দিয়ে তাদের জন্য যে নির্ধারিত প্রশ্ন থাকবে সেই প্রশ্নের উত্তর গার্লস পাওয়ার পেজে দিয়ে সেখানকার কমেন্ট বক্সে যদি উত্তর দিতে পারেন, সেই উত্তরের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত হবে একজন চমৎকার গেস্ট এবং তাদের মধ্য থেকে যিনি উইনার হবেন তার কাছে আমরা পৌঁছে দেব পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে চমৎকার গিফট হ্যাম্পার। শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকার এই আয়োজনের সঙ্গে থাকার জন্য অনুরোধ জানিয়ে চলে যাচ্ছি আমাদের প্রথম গেস্টের কাছে। জাকিয়া শিশির আপু, কেমন আছেন? ভালো, আপনি? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমাদের অডিয়েন্সরা সবসময় জানতে চায় যে আসলে নারীদেরকে নিয়ে যারা কাজ করছেন, যে নারীরা কাজ করছেন বিশেষভাবে, তাদের আসলে এই নারীদেরকে নিয়ে কাজ করার যে ইন্সপিরেশন, এটা আসলে আসে কোথা থেকে? আপনার কাছ থেকে যদি একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে চমৎকার এরকম একটা প্রশ্ন করার জন্যে। আমাদের দেশে আসলে অনেক নারী আছেন নারীদেরকে নিয়ে কাজ করেন। নিশ্চয়ই একটা ইন্সপিরেশন তো কাজ করে, না হলে তো ওইটা আসতো না। আমার যেটা মনে হয় যে অধিকাংশ নারীর ক্ষেত্রেই সেটা তার নিজের জীবন থেকেই আসে। কারণ আপনি যখন এটা কাজ করতে যাবেন, বিশেষ করে নারীদেরকে নিয়ে এবং একজন নারী হিসেবে, তখন কিন্তু আপনাকে সেই জায়গাটা আপনার ভেতর থেকে ফিল করতে পারতে হবে। আপনি যতক্ষণ না এটা ফিল না করতে পারবেন ততক্ষণ কিন্তু আপনি তাদের জন্য কাজ করতে পারবেন না। এবং আমি যদি আমার নিজের কথাও বলি, সেই ক্ষেত্রেও আমি বলবো, আমি যখন আমার মাথায় এসছে যে নারীদেরকে নিয়ে কাজ করব বা নারীদেরকে এগিয়ে নিতে হবে, তো সেই ইন্সপিরেশনটা কিন্তু সেই আগ্রহটা কিন্তু আমি আমার ভেতর থেকেই পেয়েছি। আমার চারিদিকে দেখা, সেখানে আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছেন আমার মা। হ্যাঁ, আমার মা নারীদের নিয়ে অনেক কাজ করতেন এবং উনি আপুয়া, আপনারা জানেন যে পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তান অ্যাসোসিয়েশন, উমেন্স অ্যাসোসিয়েশন আপুয়া নামে একটা অর্গানাইজেশন ছিল। তা আমার মা ছিলেন সেই আপুয়ার মেম্বার। আপুয়া কাজই করতে হচ্ছে নারীদেরকে নিয়ে। তো ছোটবেলা থেকেই আমি এই জিনিসটা দেখেছি, তো যার ফলে আমার মাঝে মাঝে এখন মনে হয় হয়তো নিজের অজান্তেই এটা বিল্ড করেছে আমার ভেতরে। এবং তারপরে যখন নিজের জীবনে আসলাম, নিজের জীবনে কাজ করতে শুরু করলাম, তখন আমার মনে হয়েছে যে না, আসলে এই দেশে নারীদের মতো এত অবহেলিত এবং নারীদের মতো এত ইনজাস্টিসের শিকার খুব কম দেশে। আমি দেশের বিভিন্ন জায়গায় গেছি বা দেশের বাইরেও গেছি, সেখানে আমি দেখেছি যে আমাদের দেশে মনে হয় কোথায় যেন নারীর একটা ইনজাস্টিসের শিকার হন এবং এক ধরনের অবহেলার শিকার হন। যাকে আপু, আমরা যদি জানতে চাই, শুরুতে আপনার কথা শুনে আমাদের খুব ভালো লাগলো যে আসলে মাকে দেখে একজন মেয়ে ইন্সপায়ার্ড হয়েছে এবং সেখান থেকে উনি উনার সমাজের যে অন্যান্য বোনরা রয়েছেন প্রথমে আশেপাশে এবং তারপর এই পরিধিটা অনেক বেশি বড় হয়েছেন, তো তাদের নিয়ে আপনি কাজ করা শুরু করেছেন। তো এই যে আপনি আপনার দেশে এবং দেশের বাইরের মেয়েদের জীবনটা দেখতে গিয়ে দেখলেন যে আমাদের দেশের মেয়েরা কোনো কোনো ক্ষেত্রে এবং বিশেষ করে
কোনো কোনো ক্ষেত্রে অনেক বেশিভাবে অবহেলিত হচ্ছে। তো আপনার কাছে একটু জানতে চাই যে খুব নির্ধারণ করে কি বলা যায় যে আসলে কোন কোন অবহেলার শিকার আমরা হচ্ছি, যদি যেটা আপনার চোখে অনেক বেশি লেগেছে আপনার কাজ করতে গিয়ে? হ্যাঁ, কেন না? যেমন আমরা আমরা যদি ওইভাবে ভাবি, আমরা যদি আমাদের পারিবারিক জীবনটা দেখি, হ্যাঁ? পরিবারে কিন্তু মেয়েরা অনেক বেশি অবহেলার শিকার হয়। সেটা আপনি শিক্ষা থেকে শুরু করে আপনি যদি তার প্রতিটা স্টেপ দেখেন, দেখবেন যে সে পরিবারেই প্রথমত অবহেলাটার শিকার হয়। আপনি শিক্ষার কথা চিন্তা করেন, একটা মেয়ে যদি ইভেন আজকের যুগে এসেও একটা মেয়ে যদি অনেক বেশি মেধাবীও হয়, তাহলেও কিন্তু আ বাবা-মায়ের ধরেন দুজনকে পড়ানোর হয়তো ওভাবে সামর্থ্য নেই। সেই ক্ষেত্রে মেয়েটা মেধাবী হওয়া সত্ত্বেও কিন্তু মেয়েটাকে এগিয়ে দিচ্ছে না। দিচ্ছে হচ্ছে কোথায়? তার ছেলে সন্তানকে। অথচ দুজনেই কিন্তু সন্তান, এবং আপনি যদি দেখেন তার মেয়ে সন্তান যে, সে অনেক মেধাবী। তাহলে আ আপনি খুব স্বাভাবিক চিন্তায় সেই মেয়েটাই কিন্তু এগিয়ে মানে চলে যাওয়ার কথা। যেহেতু মেধাটা তার বেশি। কিন্তু আমার সমাজে কি হচ্ছে? ওই যে আমার সমাজে যেটা আছে যে, ছেলে সন্তান হচ্ছে বংশের বাতি, তাকে বংশ রক্ষা করতে হবে, তাকে দাঁড়াতে হবে, মেয়েকে বিয়ে দিব, সে অন্য জায়গায় চলে যাবে। এই যে চিন্তাগুলো, এখান থেকে কিন্তু একটা বড় আপনার তার বাবার সংসারেও হচ্ছে, পাশাপাশি সে বিয়ে হয়ে যখন তার স্বামীর সংসারে বা শ্বশুরবাড়িতে যাচ্ছে, সেখানেও কিন্তু সে এক ধরনের এরকম বৈষম্যের শিকার হচ্ছে। বৈষম্যের শিকার কিন্তু সে হচ্ছে। কোনো না কোনোভাবেই হচ্ছে সে। জাকি আপু, আপনার কাছ থেকে আমরা আরো কথা শুনবো, যেহেতু নারীদেরকে নিয়ে এই অনুষ্ঠান এবং নারীদের প্রতি যে বৈষম্য হচ্ছে বা সমাজের যে এখনের বাস্তব চিত্র, সেটা যেহেতু আপু একজন সমাজকর্মী, উনি খুব ভালোভাবে কাছ থেকে দেখতে পাচ্ছেন। তো ওনার কাছ থেকে আমরা আরো হয়তো বাস্তব চিত্র সম্পর্কে জানবো, কারণ জানলে পরেই আমরা বুঝতে পারবো সমস্যাটা কোথায়। তখন সমস্যার সমাধান নিয়ে কথা হবে, এবং যত বেশি সমস্যার সমাধান নিয়ে কথা হবে, তত আমাদের নারীদের জীবনকে আমরা অনেক বেশি সাফল্যমণ্ডিত হতে দেখতে পারবো সামনে। এবারে আমরা আমাদের স্টুডিওতে উপস্থিত আরেকজন গেস্টের কাছে চলে যাচ্ছি, জেসমিন আহমেদ আপু, যিনি বকুলতলা ফাউন্ডেশনের সভাপতি। আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক দেখতে ভালো অনেক আছি। চমৎকার লাগছে। অনেক ধন্যবাদ। আপনি কেমন আছেন? অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, এই যে বকুলতলা ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনটা নিয়ে কাজ করার চিন্তা ভাবনাটা আপনার আসলো কবে থেকে এবং কিভাবে? এটা আসলে দীর্ঘমেয়াদী একটা স্বপ্ন বলা চলে। ছোটবেলায় যে শিশির আপু বলল তার মার কাছ থেকে সে অনুপ্রেরণা পেয়েছে। আমিও আমার মায়ের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি। আমার মা সেই ৯০ দশক, ওই টাইমে যখন ঢাকা শহরে শুধু নিউ মার্কেট এলাকাটা, হ্যাঁ? ওটাই বিজনেস একটা সেন্টার। তখন আমার প্রায় ২৫০ নারী কর্মী ছিল। বাসায় বসে মেয়েদেরকে বিভিন্ন ধরনের শাড়িতে হ্যান্ডি স্টিচ, যেটা আমরা বলি নকশি কাঁথা, এই ধরনের ড্রেস উনি প্রশিক্ষণ হ্যাঁ, দিতেন? প্রশিক্ষণ দেয়া এবং মেকিং করা। উদ্যোক্তা, তখন তো উদ্যোক্তা আমাদের ছিল না সমাজে। ওই সময় সে এটা সাপ্লাই দিত কিন্তু নিউ মার্কেটে। তো মায়ের কাছ থেকে তখন দেখেছি যে মেয়েদেরকে নিয়ে সে হিসেব রাখা, মায়ের কাজের, মেয়েদের নামের তালিকাটা করা, কে কত টাকা পেলো, কাকে কখন প্রশিক্ষণটা দিতে হবে, এইগুলো সে আমাকে দিয়ে করাতো। মানে খাতা কলমে আমাকে রাখতো, এই তুমি এটা করে ফেলো, এটা লিখে ফেলো, এটা হ্যাঁ, ডিজাইনটা আমাকে দিয়ে করাতো, এটা দিলাম ডিজাইনটা, এটা করে ফেলো। তো ওই সময় তখন ৯০ দশকে বিবি রাসেলের প্রথম আমি বিটিভিতে একটা তার উপরে আর্টিকেল দেখলাম, নিউজে দেখানো হলো যে গামছা প্রোডাক্ট নিয়ে কাজ করছে এবং খুব পপুলারিটি সে দেশের বাহিরে। তখন থেকে ভেতরে একটা মানে যে আমি যদি কখনো কিছু করার সুযোগ পাই, দেশি পণ্য নিয়ে কাজ করব। নাইস। হ্যাঁ, দেশি পণ্য বলতে আমাদের দেশের যেটা হারিয়ে যাচ্ছে প্রোডাক্ট, এই ধরনের কিছু নিয়ে কাজ করব। তো তারপরে তো ওই যে আপা বলল যে মেয়েদের তো বড় হয়েছে তাড়াতাড়ি বিয়ে দিতে হবে, হ্যাঁ, এই একটা টেন্ডেন্সি। মা মারা গেল ৯৭-তে, গ্রাজুয়েশন শেষ না হতেই বাবার ভেতরেও ঢুকলো যে না, মেয়ে তো বেশি দিন রাখা যাবে না, বিয়ে দিতে হবে। তো বাস বিয়ে হলো। বিয়ের পরে বড় ছেলে হলো। হওয়ার পরেও ঘরোয়া যেটা বলে একদম ঘর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। ২০১৭ সালে হঠাৎ প্রায় ১৭ বছরের গ্যাপে আমার আরেকটা বেবি, খুব ছোট আরেকটা ছেলে, ওর জন্ম। তখন আমি একটু মানসিকভাবে ভেঙে পড়লাম যে অনেক বছরের গ্যাপে আমার আরেকটা দ্বিতীয় সন্তান, তাকে কিভাবে মানুষ করবো। আমার নিজের ক্যারিয়ার শেষ হয়ে গেল, বা একটা স্বপ্ন কখনোই পূরণ হয়নি।
তখন আমার বড় ছেলে আমাকে ফেসবুকে একটা পেজ খুলে দিল, বলল যে তুমি অনেক হাতের কাজ করো। এই ফাঁকে আমি ঘরে কিন্তু খুব হাতের কাজ করি, হ্যাঁ, মানে বিভিন্ন ধরনের শৌখিন পণ্য তৈরি করি। তুমি এটাকে অনলাইনে ছবি তুলে তুলে ছাড়বে, তুমি তোমার সময় কাটবে। আমি বললাম আমার 4 মাসের বাচ্চাই, ওকে নিয়ে আমি কিভাবে কাজ করব। তো না আমার তুমি পারবে, আমার বড় ছেলের প্রথম যে সাহসটা দিল পারবে। তো পেজ খোলার পরে আমার হাজবেন্ডকে বললাম যে দেখো এই ওয়ালমেটগুলি আমার সাজানো ওয়ালমেট থেকে ছবি তুলে দিলাম। তো 2-1টা ওইখান থেকে মানে কমেন্ট, অর্ডার না কমেন্ট দেখে আমি খুব খুশি, হ্যাঁ, যে কমেন্ট করছে, অনেকে দেখছে আমার পিটা। তো আমার হাজবেন্ডকে বললাম যে আমি এখন কি করব। তখন সে বলল তুমি আগ্রহ থাকলে আমি তোমাকে ফুললি সাপোর্ট দেব। এই যে আমার হাজবেন্ড আমাকে ফুল সাপোর্ট দিয়ে গিয়েছে, আজও দেয়। তো তার সেই ফুল সাপোর্টে সে র ম্যাটেরিয়ালস আনা থেকে শুরু করে আমার বাসা কিন্তু 24 ঘন্টা মানে রাতের 12টা পর্যন্ত এখন সংগঠনের মেয়েরা আমার বাসায় বা আমার অফিস একসাথে করে নিয়েছি, আমার অফিসে আসছে যাচ্ছে, সে কিন্তু ফুললি আমাকে সাপোর্ট দিচ্ছে। কখনো বলে না যে কেন এত মেয়ে আসতেছে বা আমার রুম নোংরা হচ্ছে বা কখনো কোনো কিছুতেই তার বাধা নাই। বরঞ্চ সে বলবে বা কারোর সাথে দেখা হইলে তাকে যদি রাস্তাও জিজ্ঞেস করে আপা আছে, হ্যাঁ হ্যাঁ জান আপা, মানে উনি গর্ববোধ করেন, গর্ববোধ করছে এবং আমাকে সাপোর্ট করছে। কিন্তু এই যে বললেন সংগঠন করতে এসে কিভাবে সংগঠন হলো, আমি তখন দেখলাম যে ফেসবুকে আমরা যারাই অনেক পুরনো পেজ দেখি বা আমি যখন নতুন পেজ খুললাম তখন দেখলাম যে যাদেরকে আমি নক করি সিনিয়র উদ্যোক্তাদেরকে, কেউ না হেল্প করার মতো তাদের মন মানসিকতা নেই, মানে সহযোগিতাপূর্ণ আসলে না, তারা নয়, ওইটা দেখাচ্ছে না, হ্যাঁ, ইগনোর করছে বা এমন কথা লিখছে মেসেজে যে আমার কাছে হার্ট হচ্ছে। সে 17 সালে 2-3 মাসে এরকম দেখলাম, যেহেতু আমি নতুন বুঝি না, বুঝতে হবে জানতাম। তখন আমার ছেলেকেই আবার বললাম যে আব্বু আমি একটা সংগঠন করে ফেলবো। হ্যাঁ মা তুমি সংগঠন পারবা? আমি হ্যাঁ, তুমি আর বাবা তো আমাকে সাপোর্ট করছো দুইজনে, তোমার বাবা তুমি, তাহলে আমি সংগঠন করি, যারা এরকম নতুন এদেরকে পথ দেখানো, হ্যাঁ এদেরকে পথ দেখাতে হবে। আমি পথ তৈরি করে দিয়ে যাই, হয়তো শেষ পর্যন্ত আমি নাও যেতে পারি, কিন্তু আমার সেই দেখানো পথে হেঁটে কেউ না কেউ তো শেষ পর্যন্ত যাবে, সফলতা অর্জন করবে। ওখানে আমার সফলতা, আমার সার্থকতা, আমি আনন্দিত হব, আমি এদেরকে সাহায্য করতে চাই। তখনই আমার ছেলে বলল ঠিক আছে ফেসবুকেও তোমার গ্রুপ খোলা যায়, সংগঠন করা যায়। কিভাবে? ফেসবুকে গ্রুপ খোলা যায়। আমার ছেলে আমাকে ফেসবুকে গ্রুপ খুলে দিল, তারপর ও আমাকে সাথে করে গিয়ে এবং আমার হাজবেন্ড দুজনে এই সবকিছু নিবন্ধন করা থেকে শুরু করে সকল গভর্নমেন্ট পেপারস কমপ্লিট করে আমাকে, মানে আমি ঘরে বসে কিন্তু পাচ্ছি। করছে কারা? আমার হাজবেন্ড, হ্যাঁ, আর আমার বড় ছেলে। এদিকে আমার ছোট বেবিকেও আমি টেক কেয়ার করছি। তখনই একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় যে আমার হাজবেন্ড ব্রেন স্ট্রোক করে 19 সালে। তারপর একে একে সে 3টা ব্রেন স্ট্রোক হয়, ফুললি প্যারালাইজড হয়ে যায়। খুব হার্ড ওয়ার্ক করতে হয়েছে আমাকে, কেউ সহযোগিতা করেনি। নিজের কাজ আসলে নিজের যদি আগ্রহ থাকে যে আমি করব এবং আমি পারবো, আত্মবিশ্বাস ধৈর্য যদি থাকে সে পারবে। আমি নিজে 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 সব কিছু গুছিয়ে আনা, সংগঠন পরিচালনা করা, আমার পেজকে এস্টাবলিশ করা, আজ একটা ব্র্যান্ড হিসেবে বকুল ব্র্যান্ড একটা প্রতিষ্ঠা করা। সেই ব্র্যান্ড থেকেই আমাকে এখন কেউ জেসমিন আহমেদ বা জেসমিন আপু চিনে না, বকুল আপা। আমরা কিন্তু তাহলে আপনাকে আমরা বকুল আপা বলেই সম্বোধন করি, তাই না? আপনারা কি বলেন? দর্শক আপনারা আছেন গার্লস পাওয়ার অনুষ্ঠানে, চ্যানেল এস এ চলছে, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবেজ। আমরা কথা শুনছিলাম চমৎকার দুজন নারীর। তবে আমরা যেহেতু এখন বিরতির সময় হয়ে গেছে, বিরতিতে যাওয়ার আগে ওনাদেরকে 2টা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে কুইজের পার্ট। আমরা কুইজের প্রশ্ন ওনাদেরকে করব, দেখি সঠিক উত্তর কে দিতে পারে, এবং তার যিনি সঠিক উত্তর দিতে পারবেন তিনি পাবেন 10 নম্বর, এবং যিনি ভুল উত্তর দিবেন তার জন্য কিন্তু কোনো মাইনাস মার্কিং হবে না। তবে হ্যাঁ, কুইজের প্রশ্নগুলো কিন্তু এবার একটু কঠিন। ওকে, আমরা দেখি আমাদের আপুরা আমাদের সাথে উত্তর দিতে পারেন কিনা। প্রথমে চলে যাব আমাদের জাকি আপুর কাছে। নারী নির্যাতনের শিকার হলে কোন নম্বরে অভিযোগ করা যায়? এটা কয়েকটা নাম্বার আছে, 999 আছে, 108 আছে, হ্যাঁ, 1096 আছে। ওকে দর্শক আপনারাও একটু ভাবেন যে আসলে আপু সঠিক উত্তর দিয়েছে কিনা। আমরা যদিও আপুকে খুব বেশি সময় নিতে দেখিনি, কারণ উনি যেহেতু নারীদের নিয়ে কাজ করেন, এই বিষয়গুলো সম্পর্কে উনার হয়তো অনেক বেশি নখদর্পণে আছে। তো উনি কিন্তু সঠিক উত্তর দিয়েছেন। সবাই মিলে একটা ক্ল্যাপ করি আপুর জন্য। অনেক অনেক ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। এবং এই তথ্যটা কিন্তু আমাদের যারা অডিয়েন্স নারী আছেন তাদের জন্যও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে আপনারা কেউ যদি কখনো কোনো নির্যাতনের শিকার হন, সেটা নিজের বাসায় হোক কিংবা অন্য কাউকে যদি নির্যাতনের শিকার হতে দেখেন, তাহলে একদমই দেরি না করে কিন্তু এই নম্বরগুলোতে কল দিবেন। আপনাদের সমাজে কিন্তু অনেক মানুষ আছে যারা আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।
এবারে চলে যাচ্ছি আমাদের বকুল আপুর কাছে, করব তাকে একটা প্রশ্ন। নারী উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ সরকার কোন সংস্থার মাধ্যমে সহযোগিতা দেয়? এখানেও আমাদের শিশির আপা যে বললো অনেকগুলো নাম্বার, আমাদের অনেকগুলো প্রতিষ্ঠানই আছে, এসএমই ফাউন্ডেশন, বিসিক, এখন সরাসরি আইসিটি মন্ত্রণালয় থেকে দিচ্ছে। আমরা যে কোনো মন্ত্রণালয় থেকে, বাণিজ্য মন্ত্রণালয় অলরেডি শুরু হয়ে গিয়েছে, আমরা গত 5 বছর ধরে নিবন্ধন নিয়েছি, সেখানেও নারীদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, নারীদেরকে সহযোগিতা। আমরা যদি একটা উত্তর আপনাকে বেছে নিতে বলি, কোনটা হবে সেটা? একটা উত্তর পপুলারিটি যেটা এখন সবচেয়ে বেশি, এসএমই ফাউন্ডেশন। এসএমই ফাউন্ডেশন, চমৎকার। আমি একদমই দেরি না করে বলে দিচ্ছি, বকুলাপুর উত্তরটা একদম সঠিক হয়েছে। মানে দেখেন ওনারা ওনাদের যে কাজ করছেন সেই কাজের সাথে কতটুকু সম্পৃক্ত, কতটুকু আত্মার মাধ্যমে আত্মিক সম্পর্ক তৈরি করেছেন, যে কোনো প্রশ্ন করার সাথে সাথে কিন্তু উত্তর ওনারা খুব দ্রুত দিয়ে দিচ্ছেন। চমৎকারভাবে আমাদের সাথে কিন্তু সঠিক উত্তর দিয়েছেন আমাদের দুজন গেস্ট, একেবারেই হাড্ডাহাড্ডি লড়াই হবে বোঝা যাচ্ছে আজকে। জাকিয়া আপু আমাদের সাথে আছেন, জেসমিন আহমেদ আপু, আমাদের সেই বকুল আপু চমৎকারভাবে সঠিক উত্তর দিয়ে আমাদের সাথে আছেন। দর্শক আপনারা দেখছেন গার্লস পাওয়ার অনুষ্ঠান চ্যানেল এসে চলছে, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজ। আমরা চলে যাব বিরতিতে, তবে বিরতির পরে আমাদের সাথে আরও একজন চমৎকার নারী উদ্যোক্তা, নারী গেস্ট আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হবেন, শর্মি শারমিন আপু। তার সাথে যে চমৎকার একটা কনভারসেশন আমাদের হবে সেটা দেখার জন্য অপেক্ষায় থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতি থেকে ফিরে সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস এর বিশেষ আয়োজন গার্লস পাওয়ার অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজ। আমি বাবরি ইসলাম তুলি আপনাদের সাথে আছি এবং স্টুডিওতে উপস্থিত আছেন চমৎকার দুজন গেস্ট, যার সাথে আরও একজন যুক্ত হবেন। আছেন জাকিয়া শিশির আপু, আছেন জেসমিন আহমেদ আপু, এবং তাদের সাথে আরেকজন সুন্দর আপু, সফল একজন উদ্যোক্তা শর্মি শারমিন আপুকেও ওয়েলকাম করছি এখনের পার্টে। কেমন আছেন আপু? জি আপু, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ চ্যানেল এসকে, ধন্যবাদ পারফেক্ট ইলেকট্রনিক্সকে আজকে আমাকে এখানে ইনভাইট করার জন্য আমি আসলে কৃতজ্ঞ। তো আমি আমার পরিচয় দিই, আমি শর্মি শারমিন নিতু। আমি একজন রন্ধনশিল্পী। আমার আরও একটা পরিচয় হচ্ছে আমি একজন বিউটি এক্সপার্ট এবং বিউটি অ্যাসেসর করতে যাচ্ছি। আমি খুবই স্বল্প আয়োজন করে নিয়ে আসছি, আসলে সব কিছু হচ্ছে হোমমেড, ঘরোয়া খাবার। আমার পেজের নাম হচ্ছে ট্রাস্ট টেস্টি বিডি শেফ নিতু। তো আজকে আমার খাবারগুলো হচ্ছে মানে নিজের তৈরি, আমি নিজেই করেছি, সব কিছু ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস। আচ্ছা শর্মি আপু, আপনাকে যদি আমরা একটু জিজ্ঞেস করতে চাই, এত সুন্দর একজন মানুষ আপনি, আবার দারুণভাবে রান্নাও করেন, তো এই পেজটা খোলার পেছনের গল্পটা কি, আসলে কোথা থেকে শুরু হলো আপনার পথযাত্রা? আমার পথযাত্রা শুরু হয়েছে 2006 সাল থেকে। আমার মা তখন খুব ব্রেন স্ট্রোক করে। আমার মা ব্রেন স্ট্রোক করার পর আসলে আমি কিছুই রান্না করতে পারি না। প্রথমে যখন ভাত রান্না করতে গেলাম, ভাতটা পুরাই যাও, আমি আসলে রান্না করতে পারছিলাম না। তো আমার মা তখন আসলে ইশারায় করে করে দেখাতো, বুঝাতো। আমার মা কিন্তু খুব একজন ভালো একজন রন্ধনশিল্পী ছিল, মানে খুব ভালো রান্না করতে পারতো, সবাই আমার মা রান্নার প্রশংসা করতো এবং খুবই বেশি ইয়ে করতে চায়নি। আমি কিন্তু চিটংয়ের মেয়ে, চট্টগ্রামের মেয়ে, আমি ঢাকায় বিজনেস করছি। তো আমার মা থেকে আসলে আমার এই খাবারের ইন্টারেস্ট আসছে। তারপরে আসলে এই খাবারটা আমি যখন একদিন যখন আস্তে আস্তে যখন সব কিছু আমি তৈরি করছি, দেখতেছি যে সব পারফেক্ট হচ্ছে, মানে আমার তখন ভেতরে ভেতরে এতটাই আনন্দ লাগছে। তখন আমি খাবারের কোর্স করি, লেভেল 1 লেভেল 2 করেছি, এখন লেভেল 3 জন্য প্রিপারেশন নিচ্ছি। তো সেই থেকে আমার ইন্সপায়ার আমার মাকে দিয়েই। চমৎকার। শর্মি আপু, আপনি আজকে যে প্রিপারেশন নিয়ে এসেছেন, আমরা একটু দর্শকদেরকে সেগুলো দেখাবো, এবং আপনি কি কি রান্না করেছেন সেগুলো যদি খুব সংক্ষেপে আমাদেরকে বলেন, কারণ আমাদের অডিয়েন্সদের জানি খাবার দেখলেই মুখে পানি চলে আসবে, কিন্তু তারপরও নিজেদেরকে একটু কন্ট্রোল করতে হবে যতক্ষণ শর্মি আপু আমাদেরকে না দেখাচ্ছেন, না বলছেন। চলে যাচ্ছি শর্মি আপুর কাছে। আচ্ছা, এটা হচ্ছে আমার হোমমেড একটা কেক, খুবই ছোট আকারে, আসলে অল্প সময়ের মধ্যে আমি করেছি। এটা হচ্ছে ক্রিমি, হ্যাঁ ক্রিমি কেক এটা। তো আসলে আমি করেছি, খুবই সময়ের স্বল্পতার কারণে আসলে করতে পারিনি, যেহেতু আমার এক্সাম চলছে, এনএসডি লেভেল 4 চলছে, সেহেতু আমি আসলে করতে পারছিলাম না। তো এটা হচ্ছে আমারও হোমমেড কেক। এটা হচ্ছে চকলেট কেক, সাথে বাদাম দেওয়া আছে এবং কিশমিশ দেওয়া আছে। আর এটা হচ্ছে আমার তিলের পাপড়ি, আমরা এটাকে বলি তিলের পাপড়ি, তো নিজেই তৈরি করা, এটাও হোমমেড। তিলের পাপড়িটা কি আপু আমরা ডেজার্ট হিসেবে ব্যবহার করি নাকি এটা অ্যাপিটাইজার হিসেবে আমরা ব্যবহার করি? আসলে এটা দুইভাবেই নেওয়া যায়, যে যেভাবে খেতে পছন্দ করে। হ্যাঁ, যে যেভাবে পছন্দ করে। এটা আসলে খুবই মিষ্টি, তো ডেজার্টও নেওয়া যাচ্ছে। আবার কেউ যদি মনে করে যে আসলে আমার মানে ভালো লাগছে, আমি একটু সময় কাটে বা চা কফির সাথে নাস্তার সাথে নিতে পারি, হিসেবে আমরা খেতে পারি, ওইটাও খাওয়া যায়। তারপর আরেকটা হচ্ছে আমাদের চিটংয়ের একটা
মানে ঐতিহ্যবাহী খাবার, এটা আমরা সবসময় খাই। আমরা যে কোনো নাস্তার সাথে, যে কোনো আসলে বিয়ে বাড়ির অনুষ্ঠানে আমরা এটা দিব, এটাকে আমরা খাজা বলি। আসলে আর কি ভাষায় কি বলে, আমার আঞ্চলিক ভাষায় বলছি, আমাদের চিরঙের ভাষায় এটা খাজা বলে, সেটাও আমি তৈরি করে নিয়ে আসি। যেহেতু কেক বানাচ্ছি আমি আটা ময়দার সাথে তো একসাথে আছি, তো সেহেতু এইটাও তৈরি করে ফেলছি। তো সেই সাথে আমার এটাও আসলে এতগুলো মিষ্টির মাধ্যমে একটা যদি ঝাল তৈরি না করি, তো আমাদের এইখানে হচ্ছে ছোলা বুট বলে এটাকে, তো সেটাও আসলে আমার হোমমেড। এটা একটু ঝাল তৈরি করলাম, যে আসলে এই স্বল্পতার মধ্যে আমার এগুলো করতে করতে রাতে 2টা বেজে গেছে, আমি আসলে করতে পারছিলাম না। তারপরও এইটুকু সময়ের মধ্যে করেছি, এবং সকালে করেছি আমি সিঙ্গারাটা। এটা হচ্ছে আমার খুবই সবসময় প্রতিদিন আমার বাসায় থাকে, চলে, আমি বাসায় সবসময় করি। তো এটাও আসলে দ্রুত করে নিয়ে আসছি। শর্মি আপু, আপনার কাছে একটু জানতে চাই, এই যে আজকে আপনি খাবারগুলো তৈরি করে এনেছেন, এগুলো কিন্তু অনেক মুখরোচক খাবার, যেহেতু আমরা আমাদের বাংলাদেশের কালচারটাই এরকম, আর চিটাগংয়ের কালচার তো আরো বেশি আতিথেয়তাপূর্ণ অনেক। তারা হচ্ছে অতিথি গেলে তাকে একেবারে পেট পুড়ে না খাওয়ানো পর্যন্ত আসলে মনে হয় শান্তি হয় না তাদের। তো সেখান থেকেই কি আসলে আপনি ইন্সপায়ার্ড এত মজার 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 খাবার বানানোর জন্য? জি, সেখান থেকে আসলে আমার শ্বশুরবাড়ি মানুষরা হচ্ছে আসলে খুবই ভোজন রসিক, মানে তারা খাবারের প্রতি আসলে খুবই খুবই ধরনের মানে তারা যে কোনো কিছু খাবার তৈরি করতে, যে কোনো কিছু দিয়ে তারা নতুন নতুন খাবার তৈরি করে ফেলে। আমার শাশুড়ি এটা করতেন, তো আমার শাশুড়ি থেকে দেখে আমি আসলে সেই থিমটাই সবসময় ব্যবহার করি। যখন যেই অবস্থায় যেরকমই পারি, যেটাই পারি সেটা দিয়ে আমি একটা খাবার তৈরি করার চেষ্টা করি। যেমন এটা হচ্ছে আমার খুবই ইউনিক একটা ব্যাপার, এটা আসলে দুধ এবং ক্রিমি টাইপের দিয়ে আমি এটা করেছি। এটা একটা খুবই টেস্টি একটা খাবার, এটাকে ক্রিমি কেক বলে। দারুণ দারুণ, খেয়ে দেখবেন অবশ্যই। এবারে আপনার কাছে একটু প্রশ্ন করতে চাই, এই যে আপনি খাবার নিয়ে এত বেশি কাজ করছেন 2006 সাল থেকে আপনার এটার সাথে পথ চলা, এবং আপনি এখন এক্সামও দিচ্ছেন, মানে নিজের এই স্কিলটাকে আপনি একটা অ্যানাদার লেভেল নিতে চাচ্ছেন। তো আপু, আপনার এটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি ছোটোখাটো একটা রেস্টুরেন্ট দেবো, এবং কিছু মেয়েদেরকে নিয়ে কাজ করব, মেয়েদেরকে নিয়ে আমি আগাবো। এবং আমার কাছে কিছু মেয়েও আছে আমার সাথে কাজ করছে, ছোট পরিসরে আমার অনলাইনের খাবারের আছে। এবং আমি এখন, আগে আমার এই অফলাইনে ছিল, এখন আমার অনলাইনে আছে। তো আমি আসলে সেই সাথে একজন বিউটি ট্রেনার হিসেবে কাজ করছি, এবং সেই লেভেল 3 দেওয়া, আমি এখন লেভেল 4 দিচ্ছি। তো এগুলো নিয়ে আসলে আমি অতপরত 2টা নিয়েই কাজ করতে চাই, 2টা নিয়ে কাজ করার আমার স্বপ্ন, যে আমি চাই মেয়েরা আরও এগিয়ে যাক। আপুদের কথা শুনে তো আমি খুবই এতটা ইন্সপায়ার হয়েছি, মানে বলার মতো না। আপুদের জার্নিটা শুনে আমার খুবই ভালো লেগেছে। শর্মি আপু, এবারে আপনাকে একটু প্রশ্ন করতে চাই, আমাদের অডিয়েন্সদের মধ্যেও হয়তো কেউ কেউ এখন এটা চিন্তা করছেন যে শর্মি আপু এত সুন্দর করে সবকিছু ম্যানেজ করে এই পর্যন্ত আসছেন, কোনোই কি বাধার সম্মুখীন হননি? তো 2006 থেকে আজ পর্যন্ত আপনার যে পথ চলা, সেটার মধ্যে কি কি বাধার সম্মুখীন আপনি হয়েছেন? আসলে যখন 2006 সাল, তখন আসলে আম্মু তো স্টক করে, আম্মু স্টক করার পর আসলে তখন খুবই এলোমেলো হয়ে যায়। আমি আস্তে আস্তে কাজ শেখার পর আম্মুকে নিয়ে আমি যখন ইন্ডিয়াতে চলে যাই, ইন্ডিয়াতে যাওয়ার পর দেখি যে তখনও আসলে আমাদের মানে ওখানেও খাবারের জন্য, খাবারের খুবই একটা অন্যরকম একটা চাহিদা। তো ওখান থেকেও আসলে আমার কিছু কাজ শেখা। আর আমার ফার্স্ট কাজ শেখা হচ্ছে যে আমার বিউটি সেক্টর নিয়ে কাজ করেছি এই কারণেই, যে যখন দেখছি একটা মানুষ এমন অবস্থা আছে, তাকে এমনভাবে লুক চেঞ্জ করে, তখন এটা দেখে আমার আরও বেশি ইন্সপায়ার হয়েছি যে আমার আসলে বিউটি সেক্টর নিয়েও কিছু কাজ করতে হবে। তো তখন আমি আমার গুরু কেয়াশেদ ম্যামের কাছ থেকে আমি কাজ শিখি। তারপরে আমি 6 মাস কাজ শেখার পর বাংলাদেশে চলে আসি। এসে আমি ছোট্ট একটা স্যালন দিই, স্যালনের পাশাপাশি আমার রেস্টুরেন্ট চলে। তো এর মধ্যেই আমার আসলে বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পর আমার সবগুলোই অফ, আমি কোনোটাই আর চালাতে পারি না। 2014 সাল থেকে আমি আবার মানে শুরু করেছি। তো চিটংয়ে করতে পারিনি, আমার ব্যর্থতা, কারণ আমার চিটংয়ে আমাকে কেউ সাপোর্ট করেনি, আমার ফ্যামিলি, পরিবার, আমার আত্মীয় স্বজন কেউ সাপোর্ট করেনি। আমি আমার মেয়েকে নিয়ে আমি ঢাকায় চলে আসি। ঢাকায় এসে বিভিন্ন জায়গায় কোর্স করি, এবং আফরোজা ম্যামের এখানে উজালাতে কোর্স করি, এবং এলএন একাডেমিতে কোর্স করছি। তো এগুলো করে আমি আসলে এখন আগাচ্ছি। আমার সাথে এখন পর্যন্ত কেউ নাই, আমি একাই চলছি। চমৎকার চমৎকার। শর্মি শারমিন আপুর জীবনের এই যে পথ চলা, এটা থেকে কিন্তু আমাদের অডিয়েন্সদেরও অনেক কিছু শেখার আছে, যে কেউ কাউকে সাপোর্ট করুক আর না করুক, আপনার যদি স্বপ্ন থাকে এবং আপনার যদি দৃঢ়তা থাকে, আপনি যদি হার্ডওয়ার্ক করতে চান, তাহলে কিন্তু আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। অডিয়েন্স, আপনারা দেখছেন গার্লস পাওয়ার অনুষ্ঠান, চলছে চ্যানেল এসে, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবেজ। আমাদের সাথে স্টুডিওতে যে দুজন গেস্ট আছেন, আমরা তাদের সাথেও একটু কথা বলবো।
শর্মি শারমিন আপু যেমন বললেন যে আসলে উনি কারো সাপোর্ট পাননি, কিন্তু উনি একা একা পথে চলেছেন। আবার আমাদের সাথে বকুল আপু আছেন, যিনি তার ছেলে এবং হাজবেন্ড যিনি, তাদের পূর্ণ সহযোগিতা পেয়েছেন। তো এবার জাকিয়া আপুর কাছে আমি একটু জানতে চাই, যেসব মেয়েরা সাপোর্ট পান না তারা আসলে কিভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারেন বা বাধাগুলো অতিক্রম করতে পারেন? ধন্যবাদ আপনাকে এই চমৎকার প্রশ্নটা করার জন্যে। আমি আমাদের যে এখন অনুষ্ঠানটা হচ্ছে গার্লস পাওয়ার, এটার সাথে মিলিয়েই বলতে চাই, যারা আসলে সাপোর্ট পান না, গার্লসদের কিন্তু নিজেদের ভেতরে একটা পাওয়ার থাকে, যেটা আমি বলবো এই পাওয়ারটা আমি খেয়াল করে দেখেছি যে অনেকটাই গড গিফটেড থাকে। মেয়েদের ভিতরে নিজস্ব কিন্তু একটা পাওয়ার থাকে। সে যদি তার এই পাওয়ারটাকে কাজে লাগাতে পারে, তার ভেতরে যদি সাহস থাকে, আমি যদি বলবো না, আমি এভাবে বলতে চাই যে প্রত্যেকটা মেয়ের সাহসী হওয়া উচিত, এবং তারা যদি সাহসী না হতে পারে তাহলে কিন্তু এগুতে পারবে না। আমি যদি আমার কথাই বলি, আমি যখন প্রথম ঢাকায় আসি আজকের থেকে প্রায় 40 বছর আগে, আমি একা আসি ঢাকায়, যেহেতু আমার হাজব্যান্ড অনেক আগে মারা গেছেন, তো আমাকে একাই ফাইট করতে হয়েছে। এবং আমি ঢাকায় একটা চাকরি নিয়ে আসি, পাশাপাশি আমি মাস্টার্সে ভর্তি হই। হ্যাঁ, কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হয়েছে যেটা, তখন কেউ আমাকে বাসা ভাড়া দেয়নি। বলেছে যে না, একা একটা মেয়ে মানুষ, তাকে তো বাসা ভাড়া দেওয়া যাবে না, কি না 40 বছর পরেও কি চিত্রটা পরিবর্তন হয়েছে কি মনে হয়? একদমই না, একদমই না। হ্যাঁ, আপনি কি বলেন, আমার বয়স যখন 50 ক্রস করে গেছে, তখনও যখন আমি একটা বাসা ভাড়া নিতে গেছি, আমাকে বলেছে আপনার গার্জিয়ান নিয়ে আসেন। তা আমি হেসে দিয়ে বললাম যে ভাই, আমার গার্জিয়ান তো আমি। বলে না 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 না, হবে না, একজন পুরুষ গার্জিয়ান লাগবে। হ্যাঁ, তা আমি উঠে যাচ্ছি, তো ভদ্রলোক আমাকে অবাক হয়ে প্রশ্ন করছেন, আপনি কোথায় যাচ্ছেন? আমি যে দেখি একটু রাস্তায় যেয়ে খুঁজে টুজে একজন পুরুষ গার্জিয়ান পাই কিনা। বিষয়টা বেশ মজার। অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে বলছে, আপনি এরকমটা কেন করছেন? আমি যে কি করব ভাই, কারণ আপনি তো পুরুষ গার্জিয়ান চাচ্ছেন, আমি এখন পুরুষ গার্জিয়ান কোথায় পাবো? হ্যাঁ, তাহলে আমাকে যে খুঁজতে হবে একজন গার্জিয়ান। হ্যাঁ, তো সেটাই বলছি যে ওই কারেজটা মেয়েদের থাকতে হবে যে না, আমি আমার জন্যে এনাফ। এবং আমি আজকের মেয়েদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যেটা আমি নিজে খুব দুঃখ পাই এই জিনিসটা দেখলে, যে একটা মেয়ের ধরেন ডিভোর্স হয়ে গেছে, অথবা তার সেপারেশন হয়ে গেছে, অথবা তার হাজব্যান্ড মারা গেছে, একটা হতেই পারে। হাজব্যান্ড মারা গেলে তাও ওনারা বলেন যে না, আমার হাজব্যান্ড মারা গেছেন, আমাকে একটু বাসাটা ভাড়া দেন, বা আমি এইভাবে চলতে চাই। কিন্তু যেই মেয়েটার ডিভোর্স হয়ে গেছে অথবা সেপারেশন হয়ে গেছে, এটার জন্য সে নিজে দায়ী না হলেও আমি বলবো যে ওই সাহসটা থাকা উচিত। ওনাকে আমি বলতে শুনি বাসা ভাড়া নিচ্ছে, হাজব্যান্ড কোথায় থাকে? বিদেশে থাকেন। উনি ভুল তথ্য দিচ্ছেন। হ্যাঁ, জাকিয়া আপুর কথা যারা এই মুহূর্তে শুনছিলেন, আমার মনে হয় তারাও বুঝতে পারছেন যে প্রতিটা মেয়ের মধ্যে যে ভয়টা থাকে, সেই ভয়টাকে কিন্তু প্রথমে জয় করতে হবে। নিজের জীবনে যতই সমস্যা আসুক না কেন, সেগুলোকে একদম বীর দর্পে ফেস টু ফেস, সামনাসামনি হয়ে সেগুলোকে নিয়ে কাজ করতে হবে। চলে যাচ্ছি শর্মি আপুর কাছে। আমরা বকুল আপুর কাছে আবার আসবো কিছুক্ষণের মধ্যেই, তবে শর্মি আপুর কাছে শেষ এই মুহূর্তে বিরতির আগে একটু জানতে চাই, আপু এই যে আপনার এতগুলো কাজ নিয়ে, বিউটি সেক্টর নিয়ে আপনি কাজ করছেন, আপনি খাবার নিয়ে কাজ করছেন, তো এগুলো থেকে কি আপনার যে ইনকামটা হচ্ছে, সেই ইনকামটা কি আপনার নিজের মনে হয় যে স্যাটিসফাইড আপনি? আমি আসলে স্যাটিসফাই বলতে যে আসলে এতটা না, তারপরেও আসলে চেষ্টা করে যাচ্ছি। ওই যে আপু এখন বললো না, আমি তো আসলে একটা জায়গায় স্থায়িত্ব হতে পারছি না। ওই যে আপু বললো, আপুর আসলে কিছুটা থিম আমিও কিন্তু ব্যবহার করেছি। বলেছি আমার হাজব্যান্ড বাইরে থাকে, আমার হাজব্যান্ড বা নেই, এই ধরনের কথা যদি শোনে বাসা তো দিবেই না, সাথে আমাকে কোনো কিছুই ভাড়া দিবে না। এটা আসলে এটা অত্যন্ত দুঃখজনক। আসলে আমাদের নারীরা প্রত্যেক মুহূর্তে এই যে বাধার সম্মুখীনগুলো হচ্ছেন, শুধু দুঃখজনক না, এটা লজ্জাজনক। বিভিন্ন জায়গায় চেঞ্জ করতে হচ্ছে, বিভিন্ন জায়গায় আমি চেঞ্জ করছি, চেঞ্জ করছি, মানে এখনো আসলে এতটা মানে
আমি এক মানে জায়গায় শর্মিয়াপুর আসলে পথযাত্রাটা এখনো চলছে হ্যাঁ। এবং উনি সাহসিকতার সাথে প্রত্যেকটা পদক্ষেপ উনি নিচ্ছেন। আমরা অডিয়েন্সদের সাথে যারা এখন আমাদের সাথে যুক্ত আছেন তাদের সাথে আরো গল্প করব, আমাদের যারা গেস্টরা আছেন তাদের গল্প আপনাদেরকে শোনাবো এবং কুইজ থাকবে আপনাদের জন্য। আমরা কিন্তু বিরতির যেহেতু সময় হয়েই গেছে, বিরতিতে যাওয়ার আগে চমৎকার একটা কোয়েশ্চেন করতে চাই আমার স্টুডিওতে যে গেস্টরা উপস্থিত আছেন তাদেরকে। আজকে যে শর্মি শারমিন আপু আমাদেরকে এতগুলো মজার খাবার দেখালেন, সেই খাবারগুলোর মধ্যে থেকেই প্রশ্নটা আসবে, যেহেতু আপু এই খাবারগুলোই আমাদেরকে এতক্ষণ বর্ণনা দিয়েছেন। জাকিয়া আপুর কাছে জানতে চাই, শর্মি আপু এই যে এতগুলো খাবার আমাদেরকে দেখালেন তার মধ্যে চিটাগংয়ের একটা বিশেষ খাবারের কথা উনি বলেছেন, সেই খাবারটার নাম কি? খাজা। চমৎকার চমৎকার, জাকিয়া আপু চমৎকার, উনি কতটা মনোযোগ দিয়ে শুনেছেন এটা আসলে বোঝা যাচ্ছে। এবারে চলে যাব আমাদের বকুল আপুর কাছে, জেসমিন আহমেদ আপু। জেসমিন আহমেদ আপু, আপনাকে প্রশ্ন করতে চাই, আমাদের সাথে শর্মি আপু যে যুক্ত হয়েছেন তিনি এতগুলো খাবার দেখিয়েছেন, এর মধ্যে একটা খাবার আছে যেটাকে আমরা ডেজার্ট হিসেবে এবং অ্যাপিটাইজার হিসেবে ব্যবহার করতে পারি, তো সেই খাবারটার নাম কি? সেটা হচ্ছে এক ধরনের শনপাপড়ি জাতীয়, যেটা তিল বা ই দিয়ে তৈরি করা। আপনাকে উত্তর দিতে হবে সঠিক হয়ে, আপনি বলেন, আপনি নিজে আগে শিওর হন, আমাদের শিওর হয়ে আমাদেরকে বলেন, তারপর আমরা উত্তরটাকে লক করবো অডিয়েন্স, তাই না? কি বলেন? আচ্ছা, ওটা শনপাপড়ি দিয়ে তৈরি এক ধরনের খাবার। আচ্ছা, ওকে, তো কিছুটা কাছাকাছি যেতে পেরেছেন, তবে একেবারে এক্স্যাক্ট নামটা উনি বলতে না পারলেও আমরা কাছাকাছি গিয়েছেন। যেহেতু শর্মি আপুকে জিজ্ঞেস করতে চাই, আপু আমরা কি উত্তরটা সঠিক বলে নিব? আসলে উত্তরটা সঠিক সঠিক আমার কাছে উনি বলবেন, যেহেতু খাবারটা উনার বানানো, এটা হচ্ছে তিল পাপড়ি বলেছি আমি। তিল হ্যাঁ, পাপড়ি, ওকে। তিল পাপড়ি। তার মানে এখন আমরা বকুল আপুর উত্তরটা নিব কি নিব না, বলেন সঠিক কি সঠিক না, না? যেহেতু কাছাকাছি গিয়েছে অবশ্যই নেওয়া অবশ্যই নেওয়া উচিত। চমৎকার চমৎকার, শর্মি আপু কিন্তু কারো মন ভাঙতে চাইলেন না, যিনি উত্তর দিয়েছেন সঠিক তাকেও নম্বর দিতে বললেন এবং যিনি কাছাকাছি যেতে পেরেছেন আমাদের বকুল আপু ওনাকেও নাম্বারটা দিয়ে দিতে বললেন। কতটা মহানুভব ব্যক্তি উনি, এইটার জন্য আসলে ক্ল্যাপ হওয়া উচিত। আমাদের নারীদের মন কিন্তু অনেক উদার, তাই না? আজকে আবারও কিন্তু প্রমাণ হলো। অডিয়েন্সের যারা আমাদের সাথে আছেন তারা কিন্তু দেখেছেন যে জাকিয়া আপু এবং বকুল আপু আমাদের সাথে খেলছেন। কুইজে ওনারা প্রথমে যেই পার্টটা ছিল সেখানেও কিন্তু 10 নম্বর করে পেয়েছেন এবং এখনের সময় সঠিক উত্তর দিয়েও কিন্তু ওনারা 10 নম্বর করে পেলেন। তার মানে দুজনের ঝুলিতেই এখন 20 নম্বর করে আছে। তো এর পরবর্তীতে বিরতির পর যখন আমরা আমাদের সেই ডেঞ্জার জোনের কুইজ নিয়ে আসবো, তখন দেখবো যে ওনারা আসলে সঠিক উত্তর দিচ্ছেন এবং নাকি ভুল উত্তর দিয়ে ওনারা নেগেটিভ মার্কিংয়ে চলে যাচ্ছেন। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকতে হবে। আপনারা দেখছেন চ্যানেল এস এর বিশেষ অনুষ্ঠান গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজ। ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পরে সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস এর বিশেষ আয়োজন গার্লস পাওয়ার অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজ। সাথে আছি বাবরি ইসলাম তুলি। আমাদের সাথে যে চমৎকার দুজন গেস্ট আছেন এবং আরো একজন যিনি যুক্ত হয়েছিলেন শর্মি আপু। শর্মি আপু তো চলে গেছেন, কিন্তু জাকিয়া আপু আর বকুল আপু কিন্তু এখনো আমাদের সাথে আছেন। আমরা ওনাদের সাথে আরো অনেক গল্প করব এবং অডিয়েন্সদের জন্য জানিয়ে রাখি, গত সপ্তাহে যারা কুইজের প্রশ্নের উত্তর দিয়েছেন সঠিক, তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে কে জয়ী হয়েছেন সেটা কিছুক্ষণের মধ্যেই জানাচ্ছি। চলে যাচ্ছি জাকিয়া আপুর কাছে। আপু, এই যে মেয়েদের নিয়ে আপনার কাজ, এই যে এত বছরের আপনার স্ট্রাগল এবং সেই স্ট্রাগলকে প্রতিনিয়ত ফেস করে আজকে এই পর্যন্ত আসতে পেরেছেন, আপনি কি গর্বিত নিজেকে নিয়ে? হ্যাঁ, একদিকে আমি গর্বিত। নিজেকে কি হ্যাঁ। সফল মনে হয়? আসলে সফলতা বিষয়টা তো অনেক, সফলতার তো শেষ নেই। আমি এটুকু বুঝি যে আমি কাজ করে যাচ্ছি, কাজ করে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, যদি লোকে বলে সফল তাহলে সফল, নিজের সফলতা তো নিজেকে বলা যায় আসলে। তবে আমি মনে করি যে হ্যাঁ, যা করতে চাচ্ছি অনেক বাধা বিঘ্নের মাঝেও করছি, সেই দিক থেকে সফল তো বটেই। দারুণ। বকুল আপু, আপনার কাছে জানতে চাই, আপনাকে তো আপনার স্বামী এবং আপনার সন্তান সম্পূর্ণরূপে সহযোগিতা করেছেন আপনার পুরোটা জার্নিতে, কিন্তু আপনি কি কখনোই কোনো বাধার সম্মুখীন হননি? বাধার সম্মুখীন হইনি মানে বাধার সম্মুখীন অনেক হয়েছি। পরিবারের ফুললি সাপোর্ট পাওয়ার পরেও আমার যে সমস্যাটা হয়েছে, আমাদের চারিপাশের যে নারী সমাজ, তাদের কাছে অনেক কটূক্তি আমাকে শুনতে হয়েছে, কটু কথা শুনতে হয়েছে, এখনো শুনতে হয়।
কি কি কথা আসলে ওনারা বলেন এটা যদি একটু স্পেসিফিক ভাবে আমরা জানতে চাই। আমি আসলে কথাগুলো তারা অনেক ছোট হবে বা আমাদের নারী সমাজ ছোট হবে, আমি ক্যামেরার সামনে সেগুলো বলতে চাচ্ছি না, কিন্তু তারা যেভাবে বলে আমার মনোবল ভেঙে দেওয়ার মতো কথা বলে, আমি যাতে এগিয়ে যেতে না পারি সেইভাবেই কথা বলে। কিন্তু একটা জিনিস দেখেন, আমি যে কাজ করছি সেই 19 সাল থেকে আমার হাজব্যান্ডের বিজনেস এক হাতে আমি হ্যান্ডেল করে চলেছি, নিজের স্বপ্ন যেটা বুটিক্স, এটাকে আমি লালন করেই যাচ্ছি সন্তানের মতো করে, আজও করছি। হাজব্যান্ডের টেক কেয়ার করা, সেই ছোট্ট 4 মাসের বাচ্চাটাকে নিয়ে শুরু আমার জার্নি, একটা লং গ্যাপে। আমারও তো এজ হয়েছে, তাই না? আমাদের বাঙালি সমাজে একটা কথা আছে, কুড়িতেই বুড়ি, সেখানে তো ডবল কুড়ি, তার মানে আমি ডবল বুড়ি। তো এই সব কিছুকে মেনটেন করে সংসার, রান্না এখনো নিজের হাতেই করি, আজ অবধি কখনো বাবুর্চি দিয়ে রান্না করাইনি। তো এখানে একটা কোশ্চেন আমাকে শুনতে হয় যে আপনি আপা এত কিছু কিভাবে মেনটেন করেন, সেই কথার মাঝে দিয়েই তাদের টিপ্পনি চলে আসে, হ্যাঁ আপা এত কিছু তাড়াতাড়ি কিভাবে আগালো, নিশ্চয়ই কোনো কিন্তু আছে, ওকে, কিন্তুটা তারা রেখেই যাচ্ছে যে আপা এতটুকু আগালো কিভাবে। হ্যাঁ, তো সকল বাধাকে অতিক্রম করে যাওয়ার মতো সাহস, আত্মবিশ্বাস থাকতে হবে এবং কটু কথা শোনার ধৈর্য থাকতে হবে। তার মানে বকুল আপু, ব্যাপারটা কি এরকম যে আসলে যতই সফল একজন নারী হোক না কেন, তার নিজের মেধা বলে কিংবা তার সাহসিকতার বলে কিংবা তার কঠোর পরিশ্রমের বদলতে পাওয়া সফলতা, সেটাকে প্রশ্নবিদ্ধ হতেই হয় যে কেন আসলে এত দ্রুত হলো বা হ্যাঁ, কিভাবে আসলে হলো। প্রশ্নবিদ্ধ তো হতেই হয়, এটা আমি আমাকে দিয়েই প্রমাণ পেয়েছি যে প্রশ্নবিদ্ধ কিভাবে হতে হয় সেটা আমি হাড়ে হাড়ে টের পাওয়া যা বলে আজও শুনতে হয়। এত সেজে কোথায় যাচ্ছেন, এই আপনার ছেলে মাস্টার্স কমপ্লিট করে ফেলেছে, হ্যাঁ এখনের সময় এগুলো বলে এখনো, মানুষ, হ্যাঁ খুবই এখনো অবাক এই করার গেটআপে বিষয়। আপনি বের হন, এখনো লং স্কার্ট পরেন, এখনো টপস পরেন। এই যে ড্রেস আপের ব্যাপারে একটু উদাহরণ দিলাম, হ্যাঁ, শুনতে অবশ্যই, হয়। please। বকুল আপু, আপনার কাছে একটু খুব সংক্ষেপে জানতে চাই, আপনার কথার শেষের দিকে আসলো যে মেয়েদেরকে আসলে বা ছেলে মেয়ে যেই হোক না কেন জীবনে সফলতা পেতে হলে তাদেরকে ধৈর্য ধরতে হবে এবং কটু কথা শোনার মতো মানসিকতা থাকতে হবে যে আমাকে এটা বলা হবে কিন্তু ওই মুহূর্তের আমার আচরণটা কি হবে মন বা কি ভাঙা হচ্ছে যাবে না। না। অবশ্যই আপনি যদি এটা সম্পর্কে একটু আমাদের অডিয়েন্সদেরকে অ্যাডভাইস এটা করেন। মন ভাঙা যে বিষয়টা, যে আমি অনেক নারী উদ্যোক্তা আমার সংগঠন করতে গিয়ে দেখেছি বসে পড়েছে, হ্যাঁ আবার 2 বছর গ্যাপ দিয়ে আবার আসে, আপা আমি কিছু করতে চাই, এখন কিভাবে আগানো যায়। এই যে ব্রেক নিচ্ছে, ফলে কি হচ্ছে, তারা পিছিয়ে যাচ্ছে, সময়টা নষ্ট সময় হচ্ছে। নষ্ট এবং পিছিয়ে যাওয়া। এই জন্য আমি সবাইকে এই কথাটা বলি, মন ভাঙা যাবে না, সাহস রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। বাধা আসবে, অনেকে অনেক কথা বলবে, এগুলোকে অতিক্রম করে যদি তুমি সামনে এগিয়ে যেতে পারো, তাহলে যেমন নিজের জন্য একটা স্থান তৈরি করতে পারবা, তেমনি তুমি আরেকজনকে পথ দেখাতে পারবা যে কিভাবে সামনে যেতে হয়, উদাহরণ হতে পারবা। চমৎকার। বকুলাপুর কথা থেকে কিন্তু যে মেসেজটা আমরা পেলাম সেটা আমি আমার অডিয়েন্সদেরকে আরো একবার বলে দিতে চাই। আপনি ছেলে হন কিংবা মেয়ে হন, আত্মবিশ্বাসী কিন্তু সব। আত্মবিশ্বাস নির্ধারণ করে দিবে আপনি জীবনে কতটা সফল হতে পারবেন। এবারে কিন্তু আমাদের অডিয়েন্সদেরকে জানিয়ে দিব গত পর্বের যে বিজয়ী রয়েছেন তার নাম, এবং গত পর্বের কুইজটা যেটা আপনাদের জন্য ছিল সেটা হচ্ছে কোন ফুল ফুটলে পরে এবং কোন পাখি গাইলে পরে বোঝা যায় বসন্ত এসে গেছে। অনেক মানুষ উত্তর দিয়েছেন, তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে জয়ী হয়েছেন আপনার ঠিকানায় পৌঁছে যাবে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে চমৎকার গিফট হ্যাম্পার। এবং আজকের পর্বে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যুক্ত আছেন তাদের জন্যও কিন্তু রয়েছে কুইজ। সেই কুইজের প্রশ্নটা বলে দিব। গার্লস পাওয়ার পেজে গিয়ে কুইজের প্রশ্নের যে পোস্টটা থাকবে সেটার নিচে কমেন্ট বক্সে উত্তরটা আপনারা প্রদান করবেন। সেখানের মধ্য থেকে লটারির মধ্য দিয়ে আমরা কিন্তু আরও একজন উইনার নির্ধারণ করব এবং তিনিও পাবেন পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে ফ্যান্টাস্টিক গিফট হ্যাম্পার। এবারে প্রশ্নটা বলে দিচ্ছি, 21শে ফেব্রুয়ারি সর্বপ্রথম কত সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়? আরও একবার বলে দিচ্ছি, 21শে ফেব্রুয়ারি সর্বপ্রথম কত সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়? ঝটপট আপনার উত্তরটা দিয়ে দিন এবং আপনারা উত্তর দিতে দিতে আমাদের গেস্টদের সাথেও একটু গেম শো খেলে ফেলি, মানে একটু ধাঁধার প্রশ্ন করবো ওনাদেরকে, দেখি কে আসলে ধাঁধার এই পাজলটাকে সলভ করতে পারে। কারণ এর আগে কিন্তু আমরা দেখেছি কুইজের সঠিক উত্তর কিন্তু দোনোজনই দিয়েছেন, তার মানে একদম 20-20 মার্ক নিয়ে ওনারা কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে এখন আছেন। দেখি এই পর্বে কে এগিয়ে যায়। আমি ধাঁধা ওনাদেরকে দিব, দেখি ধাঁধার পাজলটা ওনারা সলভ করতে পারেন কিনা। শুনলেই তো ভয় লাগে। ধাঁধা শুনলে ভয় লাগে না জাকিয়া আপু, আপনি
এবং বকুল আপু আমাদেরকে বলেছেন সাহসিকতার সাথে সবকিছু ফেস করতে, তো আজকে এই ধাঁধায় ভয় লাগা যাবে না। ভয় কিন্তু একটু থাকা ভালো। জাকিয়া আপুর কাছে আমাদের প্রথম ধাঁধা, যেহেতু উনি ভয় পান ওনাকেই প্রথমে প্রশ্নটা করি। ধাঁধার যিনি সঠিক উত্তর দিতে পারবেন তিনি পাবেন 30 নম্বর, এবং যিনি ভুল উত্তর দিবেন তার কাছ থেকে আমরা কেটে নিব 15 নম্বর, মানে মাইনাস মার্কিং হবে এখানে। আর যিনি উত্তর দিবেন না তিনি কোনো নম্বর পাবেন না। তো দেখি আসলে এই পর্বে কে কেমন খেলে। জাকিয়া আপু, একটা প্রতিষ্ঠানের নাম বলতে হবে আমি ধাঁধাটা বলার পর। সকল গ্লানি দূর হয় যেথায়, আলো জ্বলে নতুন প্রথায়, শিক্ষা হলে মুক্তি মেলে, জানলে বলো কোথায় গেলে। আলোর দিশারি। প্রশ্নটা আমি আরো একবার বলছি, যেটার উত্তর একটা প্রতিষ্ঠানের নাম। হ্যাঁ, তো আমি ধাঁধাটা আপনাকে বলবো। প্রতিষ্ঠান কিন্তু ঠিক আছে, আমি আবারও আপনাকে প্রশ্নটা বলছি, একটু সময় নিয়ে উত্তর দেবেন, আমাদের কাছে সময় আছে আপনাদের জন্য। যেহেতু আপনাদেরকে 30 মার্ক দেওয়া হবে এবং -15 হবে, তো এটা একটু বুঝে শুনে খেলতে হবে। সকল গ্লানি দূর হয় যেথায়, আলো জ্বলে নতুন প্রথায়, শিক্ষা হলে মুক্তি মেলে, জানলে বলো কোথায় গেলে। যাকে আপু কিন্তু সময় নিচ্ছেন, আপনার সময় শেষ হয়ে আসছে, আমরা একটু উত্তরের অপেক্ষায়। দিলাবলা। উত্তর উনি দিচ্ছেন না যাকে আপু, তাহলে আপনি উত্তর দিচ্ছেন না। ঠিক আছে, তার মানে যাকে আপু সঠিক উত্তর কিংবা ভুল উত্তর সেটা আমাদেরকে জাজ করার সুযোগ দিলেন না, উনি উত্তর দিলেনই না। মানে ওনার যে নম্বর আগের পর্বে ছিল 20, সেটা 20ই রয়ে গেল, আর এখানে কিন্তু আর নতুন কোনো নম্বর যুক্ত হলো না। এবারে আমরা বকুল আপুর কাছে যাব, যাওয়ার আগে কিন্তু জাকি আপু যে ধাঁধাটা দেওয়া হয়েছিল সেটার উত্তরটা আমরা দিয়ে দিচ্ছি, বিদ্যালয় বা স্কুল। এই তো বকুল আপু আসলে উত্তর দিয়ে ফেলেছেন। এবারে কি বকুল আপুকে যে ধাঁধাটা দেওয়া হয় সেই ধাঁধার পাজলটা উনি সলভ করতে পারেন কিনা। ঘর সামলায় পথ চলে, স্বপ্ন বুনে দেশ গড়ে, স্বাবলম্বী হতে পারে, সে কে বলো চিনো তারে। নারী। আরেকটু ভেবে বলেন, সময় আছে, সময়ে আপনি ধাঁধাটা আরেকবার বলেন। ঘর সামলায় পথে চলে, স্বপ্ন বুনে দেশ গড়ে, স্বাবলম্বী হতে পারে, সে কে বলো চিনো তারে। নারী মানে মা। আমরা এটা লক করে দিব উত্তরটা, আপনি শিওর? হ্যাঁ শিওর, নারী। অডিয়েন্স, আমরা কিন্তু আপুর কাছ থেকে উত্তরটা নিয়ে নিলাম। উনি যেহেতু বললেন যে উনি 100% এটাই রাখতে চান, এবার আমি বলে দিচ্ছি আপু কিন্তু সম্পূর্ণ সঠিক উত্তর দিয়েছেন। ক্ল্যাপ আপু, ইউ আর দ্য উইনার অফ দিস পার্ট। ওনার ঝুলিতে যুক্ত হয়ে গেল 30 নম্বর, সাথে সাথে আমাদের এই পুরো অনুষ্ঠানের যে কুইজ এবং ধাঁধা রয়েছিল সেগুলোর সঠিক উত্তর দিয়ে 50 নম্বর নিয়ে আমাদের বকুল আপু, গামছাওয়ালি আপু উনি কিন্তু জয়ী হয়েছেন, যার জন্য রয়েছে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে চমৎকার গিফট হ্যাম্পার। কিন্তু যেই ধাঁধাটাকে ভয় পেয়েছিলেন জাকিয়া আপু, যেটার উত্তর তিনি দেননি, যেটার কারণে হয়তো আজকে উনি হেরে গেছেন, ওনারও কিন্তু মন খারাপ হতে আমরা দিব না। পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে তার জন্যও রয়েছে চমৎকার গিফট হ্যাম্পার, সো আমরা তার জন্য একটা ক্ল্যাপ করব। জাকিয়া আপু, আমরা কিন্তু এখন দেখতে পেলাম শেষ পর্যায়ে এসে যে ভয় আমরা যেখানে পাই সেখানেই কিন্তু আমরা হেরে যাই। রাইট, গার্লস পাওয়ার চলছে চ্যানেলের বিশেষ আয়োজন, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজ। এবারে আমরা আমাদের যারা অতিথি রয়েছেন তাদের মধ্যে যিনি মানে রানার্স আপ তো বলা যাবে না, এখানে একজন উইনার আর একজন লুজার, কিন্তু তারপরে দুজনই আসলে পুরস্কার পাচ্ছেন। প্রথমে জাকিয়া আপুর হাতে আমি উনার পুরস্কারটা হ্যান্ড ওভার করবো। জাকিয়া আপু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এখানে এসে উপস্থিত হয়ে খেলার জন্য। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ চ্যানেল এসকে এবং গার্লস পাওয়ারকে অনেক ধন্যবাদ জাকিয়া আপু। এবারে আমরা আমাদের আজকের পর্বের যিনি উইনার, গেস্টদের মধ্যে যিনি উইনার, তাকে আমরা পুরস্কারটা হাতে তুলে দিব। বকুল আপু। বকুল আপু, এবারে আমাদের অডিয়েন্সের জন্য যদি আপনি কিছু বলবেন। অনেক ধন্যবাদ প্রথমে চ্যানেল এসকে। গার্লস পাওয়ার মানে হচ্ছে নারী শক্তি, এমন একটি নারী শক্তির প্রোগ্রামে আমি নারীকে আমন্ত্রণ জানানোর জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি ধন্যবাদ দেব আমাদের পারফেক্ট ইলেকট্রনিক্সকে, যারা এই প্রোগ্রামটাকে সুন্দরভাবে স্পন্সর করছে।
আমি শেষে একটা কথাই বলবো, যেহেতু গার্লস পাওয়ার মানে নারীর শক্তি, নারীর শক্তিটা কোথায়? ঐশীগতভাবেই সৃষ্টিগত দিক থেকেই সৃষ্টির প্রথমেই নারীর ভিতরে এই শক্তিটা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। সেটা কালক্রমে আমাদের আজ 2025 সালের আমি নারী পর্যন্ত এসেছে, আগামীতেও যাবে আমরা আশা করি। কাজে আমরা কেউ দুর্বল না, আমরা অনেক শক্তিশালী, আমরা পুরুষের থেকেও শক্তিশালী। যেই কাজ পুরুষ করতে পারে না সেটা আমরা করি। আমরা একটা খনি, পৃথিবীতে হীরার খনির থেকেও আমরা মূল্যবান, স্বর্ণের খনি থেকেও আমরা মূল্যবান। কেউ মনোবল হারাবেন না, আত্মবিশ্বাসের সাথে, ধৈর্যের সাথে, সাহসের সাথে সামনে এগিয়ে যাবেন। জয় আমাদের হবে ইনশাআল্লাহ। গার্লস পাওয়ারের জয় হোক। অনেক অনেক ধন্যবাদ আপুকে। জাকিয়া আপু এবং বকুল আপু আজকে এমন কথাগুলো আমাদের সাথে বলেছেন যে কথাগুলোর যে পাওয়ার স্পার্ক সেটা আমার মধ্যেও এসেছে এবং আমার যারা অডিয়েন্স আছেন তাদের মধ্যেও আশা করি সেটা পৌঁছে গেছে। চ্যানেল এস এর বিশেষ আয়োজন গার্লস পাওয়ারের সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। এতক্ষণ আপনারা দেখছিলেন গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজ। আমি বাবরি ইসলাম তুলি আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। সবার সাথে আবারও দেখা হবে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।